So with these few words, I welcome you all. I hope that it will be a very pleasant actually session, and we will learn many of the things because none other than Professor Samal Chakraborty is with us. We are really glad, sir, that you will be spending your very valuable time with us. Thank you very much and welcome you all in this very important webinar. Thank you very much. Thank you, sir. Now I request Dr. Samal Chakraborty to present his mesmerizing speech. We are all waiting for that. Samola. Honorable President and my dear senior and junior colleagues and my beloved students who are studying in different campuses. I have come to know about your institute long time before, and I know, especially in the field of technical education, you are doing a very promising kind of work. I decided myself to deliver the lecture in Bengali because I like to quote from some people of Bengal, which will be very much relevant for the discussion of today's concern, today's idea. Probably some of you know that Dr. Bidhan Chandra Rai, everybody knows he was the Chief Minister of Bengal. He was a highly celebrated physician. He delivered the presidential address in the Indian Science Congress 1957, which was held in Kolkata. And the topic that was selected by Dr. Ray, it was titled On Science for Human Welfare and Development of Country. বাংলায় যদি আমরা অনুবাদ করি তাহলে আমরা বলতে পারি যে তিনি যে সভাপতি হিসেবে সেদিন ভাষণ দিয়েছিলেন 1957 খ্রিস্টাব্দে, তার শিরোনাম হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান এবং দেশের উন্নয়ন। আমি নিশ্চয়ই আশা করতে পারি যে আজকে যারা আলোচনা শুনছেন তাদের সকলে না হোক, কেউ কেউ নিশ্চয়ই ডক্টর বিধানচন্দ্র রায়ের বিজ্ঞান কংগ্রেসে এই যে সভাপতির ভাষণ সেটা আপনারা পড়েছেন। আপনারা I would request all the participants, please put your microphone in mute because some background disturbance is coming. Yeah. All are requested to put their microphone in mute condition so that no disturbance. Okay. Now, our president has clarified that today is not, there is a confusion. Yes, it is a fact that today is the birthday of C.V. Raman, but that was not the fact. বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি শুরুতে যে কথাটা আপনাদের কাছে বলবো যে সাধারণত আমরা বড় মাপের মানুষদের জন্মদিন, কোনো মানুষের প্রয়াণ দিবস, সেগুলোকে আমরা উদযাপন করি। কিন্তু আমরা বিজ্ঞানের ছাত্র হিসেবে জানি যে একজন মানুষ কোন পরিবারে জন্মালেন, কোথায় জন্মালেন, কবে জন্মালেন, সেটা তার ব্যক্তিগত জীবন নির্মাণে হয়তো খুব গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক বিচার বিশ্লেষণে গুরুত্বপূর্ণ,
কিন্তু সভ্যতা ও সংস্কৃতিতে যদি সেই মানুষকে কোনো ছাপ রেখে যেতে হয়, তাহলে আমরা কখনো বিবেচনা করি না তিনি কোন পরিবারে জন্মেছেন, কি তার বর্ণ, কি তার গোত্র, কি তার সম্প্রদায়, কি তার ধর্ম, ইত্যাদি ইত্যাদি। আমরা শুধু দেখি যে সৃজনশীল জগতে তিনি কি অবদান রেখে গিয়েছেন, সেটা বিজ্ঞানের জগৎ হতে পারে, অন্য যে কোনো জগৎ হতে পারে। ফলে এই প্রথম আমরা দেখলাম যে একটা সরকারি উদ্যোগে একটা দিন ঘোষিত হলো, যেই দিনটি সেই মানুষটির জন্মদিনকে ঘিরে রচিত হয়নি, সেই মানুষটি তার জীবনে যে গবেষণা কর্ম করে গিয়েছেন দীর্ঘকাল, তার মধ্যে যেটা সব সেরা কাজ 1928 সালের 28শে ফেব্রুয়ারি, সেটি তিনি আমাদের সামনে হাজির করেছিলেন। এবং ছাত্র বন্ধুরা যারা আজকের এই আলোচনা শুনছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারবেন যে 28 সালের একটা কাজ মাত্র 2 বছরের ব্যবধানে নোবেল পুরস্কার পাচ্ছে 1930 সালে। এখন যে নোবেল পুরস্কারের ইতিহাস প্রতি বছর তৈরি হয়, খেয়াল করলে দেখবেন যে এক একজনকে বহু বহু কাল অপেক্ষা করতে হয়। একটা হয়েছে যে বিজ্ঞান বিকশিত হয়েছে, প্রযুক্তি বিকশিত হয়েছে, অনেক উৎকর্ষ কাজ গড়ে উঠছে, সেটা যেমন সত্যি, আবার এই কথাও মনে রাখতে হবে যে কোনো কাজ যদি সৃজনশীলতার অতি উচ্চমানে পৌঁছয়, তাহলে যারা নোবেল পুরস্কার দেবার সিদ্ধান্ত গ্রহণ করেন তারা বেশি দিন অপেক্ষা করেন না, তারা সেই পুরস্কার সাধারণত ঘোষণা করেন। কাজে এইটাও আমাদের মনে রাখতে হবে। আজকে বিজ্ঞানের আলোচনা, সকলেই জানেন যে আমাদের সবাইকেই, বিশেষত বিজ্ঞানের ছাত্রদের, রমন স্পেকট্রোস্কোপি বা রমনের বর্ণালী আমাদের পড়তে হয়। এবং রমন স্পেকট্রোস্কোপি পৃথিবীর আজকে বিজ্ঞানের বহু বহু শাখায় ব্যবহৃত হয়, শুধু পদার্থবিজ্ঞান নয়, রসায়ন, জীববিদ্যা থেকে শুরু করে, কারিগরি বিদ্যা থেকে শুরু করে বহু বহু ক্ষেত্রে তার বিস্তৃতি আছে। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা, আজকে আমরা সেই আলোচনায় যাচ্ছি না। এইটা হচ্ছে আপনাদের কাছে প্রথমে আমার নিবেদন, যে তার জন্য যারা আজকে জাতীয় বিজ্ঞান দিবসের কথা এরকম একটা প্রেক্ষাপট থেকে ঘোষণা করেছিলেন, বিজ্ঞানের ছাত্র হিসেবে তাদের একটু বাড়তি অভিনন্দন, বাড়তি কৃতজ্ঞতা অবশ্যই পাওনা আছে। দ্বিতীয় যে কথাটি রমন সম্পর্কে আজকের আলোচনায় আমরা বলতে চাইব, আমরা আজকে তো যাকে আমরা ইংরেজিতে বলি হার্ট সায়েন্স, সেসব কিছু আলোচনা করব না। রমন বিজ্ঞানী হিসেবে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্যের জায়গায় আমরা একটা দুটো কথা বলে যে বিষয় নিয়ে আমার মনে হয়েছে 2021 সালের জাতীয় বিজ্ঞান দিবসে কথা বলা উচিত, সেই বিষয়ে আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করব। দুটো ঘটনার কথা শুধু আপনাদের কাছে বলবো, বিশেষ করে ছাত্র বন্ধুদের কাছে বলতে চাই, যারা আমাকে শুনছো তাদের জন্য। যারা আমার সহকর্মীরা আছেন তারা অনেকেই জানেন, এই উপলব্ধি তাদের ভেতরে নিশ্চয়ই সঞ্চিত হয়ে আছে। প্রথম কথা হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির ঠিক 50 বছর পরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সর্বশ্রেষ্ঠ উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং আপনারা জানেন তিনি 1906 থেকে 1914 এবং পরে 1921 থেকে 1923 এই সময়কালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। 1913-14 সাল নাগাদ যখন আমাদের বিজ্ঞান কলেজ গড়ে উঠছে, তখন স্যার আশুতোষ যোগ্য মানুষদের অধ্যাপনার জগতে নিয়ে আসেন। রসায়নে আচার্য প্রফুল্লচন্দ্রকে নিয়ে এসেছেন, পদার্থবিদ্যা এবং গণিত জগতের দুই তরুণ যুবক সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহাকে নিয়ে এসেছেন। তারা সবে তখন এমএসসি পাস করেছে। এবং সিভি রমনকে তিনি পালিত অধ্যাপক পদে আমন্ত্রণ জানালেন। এখন সিভি রমন কলকাতায় এসেছিলেন 1907 সালে, 25 বছর কলকাতায় থেকেছেন এবং 1933 সালে তিনি ব্যাঙ্গালোর চলে যান।
একটা কথা শুধু ছাত্র বন্ধুদের মনে করিয়ে দিতে চাই, আমরা আসবো তার কথায় আলোচনার মাঝখানে, ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কথায়। সিভি রমনের সঙ্গে কিন্তু মহেন্দ্রলালের কখনো কোনো সাক্ষাৎ হয়নি, কেননা রমন যখন কলকাতা এসেছেন তার 3 বছর আগে মহেন্দ্রলাল পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। মহেন্দ্রলালের জন্ম 1833, যে বছর রাজা রামমোহন রায় প্রয়াত হয়েছেন, এবং মহেন্দ্রলাল সরকারের প্রয়াণ ঘটেছে 1904 সালে। ফলে বুঝতেই পারছেন 1907 সালে রমন কলকাতায় এসেছে। যেহেতু মহেন্দ্রলাল সরকারকে নিয়ে আমরা বড়ভাবে আলোচনা করি, এবং যেহেতু সিভি রমন সেই জায়গা থেকে নোবেল পুরস্কার অর্জন করেছেন, ফলে আমাদের ভেতরে কোনো যুক্তি ছাড়া অনেক সময় একটা ধারণা তৈরি হয়ে যায় যে এই দুজন মানুষের সান্নিধ্য বিজ্ঞান জগতে একটা অপূর্ব পরিবেশ সেদিন গড়ে তুলেছিল। কিন্তু এটা আমি তরুণ বন্ধুদের কাছে বলতে চাই, যেহেতু এই ভুলটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, যারা বয়সে বড় তাদেরও অনেকের এ ধরনেরই ধারণা আছে, কিন্তু একটু সন্তারিক থেকে এটা আমাদের কাছে স্পষ্ট থাকা দরকার। যাই হোক, সেটা আজকের আলোচনায় বড় কথা নয়, কিন্তু বিভ্রান্তির একটা সুযোগ থাকে বলে আমরা বললাম। স্যার আশুতোষ যখন তাকে অনুরোধ করলেন যে আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় যোগ দিন, তবে আমি আপনাকে, আপনি যে ফিনান্সিয়াল সার্ভিসে উঁচু পদে যে মাইনে পান সে মাইনে আমি দিতে পারবো না। সত্যি বলতে কি, আমি অর্ধেকের কম মাইনে দিতে পারবো। তো রমন বললেন যে ঠিক আছে। তারপরে স্যার আশুতোষ তাকে বলেছিলেন, তখন সেই সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ভ্রমণ বৃত্তি বা ট্রাভেলিং ফেলোশিপ চালু ছিল, রাসবিহারী ঘোষ ট্রাভেলিং ফেলোশিপ। এই বৃত্তির শর্ত হচ্ছে যারা অধ্যাপনায় যোগ দেবেন তারা যদি বিলেতে গবেষণা করতে যান তাদের পয়সা কড়ি দেয়া হবে। এটা লোভনীয় প্রস্তাব, এখন নিশ্চয়ই অনেকে সেরকমই ভাববেন, তখনও নিশ্চয়ই ছিল। এবার রমনকে বলা হলো যে আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ে যোগ দিন, আপনাকে ট্রাভেলিং ফেলোশিপ আমরা দেব, আপনি বাইরে গিয়ে কিছুকাল কাজ করে আসতে পারবেন। এবার আমি যে কথাটা আপনাদের বলতে চাইছি, যে রমন নিজে যে কাজ করতেন, কেমন চোখে তিনি তার কাজকর্মকে বুঝতেন, এটা আমাদের সকলের মনে রাখা উচিত। আমরা নিশ্চয়ই কারণহীন অহমিকা বা ঔদ্ধত্য কখনো প্রদর্শন করব না, যার বাড়াবাড়ি আমরা এখন চারপাশে দেখছি। কিন্তু প্রতিটি মানুষকে জানতে হবে যে তিনি কতদূর দৌড়তে পারেন, এবং প্রয়োজনে সে কথা তাকে বলতে হবে, কিন্তু তার বেশিও বলবেন না, তার কমও বলবেন না। এটাই হচ্ছে বিজ্ঞানের ধর্ম। শুনলে অবাক হয়ে যাবেন, আমার ধারণা স্যার আশুতোষও সেদিন বিস্মিত হয়েছিলেন। রমন তাকে বললেন, স্যার আশুতোষকে বললেন যে আপনি এরকম করে ভাবছেন কেন, আপনি উল্টো করে ভাবতে পারছেন না কখনো? তো স্যার আশুতোষ গোড়ায় বুঝতে পারেননি যে রমন কি বলতে চাইছে। তারপরে বললেন যে দেখুন, আপনি সবসময় ভাবছেন আমরা যারা আছি আমরা বিদেশে যাব, বিদেশের কোনো বিজ্ঞানীর কাছে গবেষণা করে ফিরে আসব। আচ্ছা, এরকমও তো হতে পারে যে কয়েক বছর পর দেখা গেল বিদেশের কোনো বিজ্ঞানী আপনার কাছে দরখাস্ত করেছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে সিভি রমন নামে একজন বিজ্ঞানী আছে, একজন অধ্যাপক আছে, তার কাছে আমি কাজ করতে যেতে চাই। এই যে, মনে রাখবেন তখন দেশটা কিন্তু পরাধীন, এবং আমাদের দেশে বিজ্ঞান বলতে গেলে বিকশিত হয়নি তখনো। বিজ্ঞান বিকশিত হয়েছে অনেক পরে। আপনারা জানেন স্যার আশুতোষ নিজে গণিত শাস্ত্রে অত্যন্ত পারদর্শী ছিলেন। নেচারের মতো জার্নালে তার পেপার বেরিয়েছে, এবং বিদেশে গণিতবিদরা দুটো স্কুলে ভাগ হয়ে গিয়েছিল, তখন তিনি প্রেসিডেন্সির ছাত্র সবে। মৌলিক গণিতবিদ্যার অনেকগুলো গবেষণাপত্র ছিল স্যার আশুতোষের। তার ইচ্ছেও ছিল গণিতের অধ্যাপক হবেন, কিন্তু হলো না, সেটা অন্য কাহিনী। আর কলকাতা শহরে যেহেতু বিজ্ঞানের সূতিকাগার বলি আমরা আমাদের দেশে, খুব অল্প কথায় যদি 1-2 মিনিটে আমাদের বলতে হয় তার ইতিহাস, তাহলে নিশ্চয়ই আমরা সেই ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে 1894-95 সালে জগদীশচন্দ্র যে মাইক্রোওয়েভ আবিষ্কার করেছিলেন সেই মৌলিক বিজ্ঞানের সত্যের কথা বলতে হয়। তারপরে আমাদের অনেকটা পরে চলে আসতে হচ্ছে 1918 সালে, যে বছর বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘোষ
আপনারা অনেকে হয়তো জানেন, যাকে আমরা বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে স্ট্রং ইলেকট্রোলাইট, তার আয়নগুলো কি নিয়ম, কি ধর্ম মেনে চলাচল করে দ্রবণের ভেতরে, তার জন্য কি ধরনের বিদ্যুৎ পরিবাহিতা ইত্যাদি তৈরি হয়, এই নিয়ে তিনি যে সূত্র দিয়েছিলেন, সেই সূত্রের উপর ভিত্তি করে ইউরোপের সমস্ত দেশের বিজ্ঞানীরা বহুকাল গবেষণা করেছেন এবং কেলভিন থেকে শুরু করে ম্যাক্স প্ল্যাঙ্ক থেকে শুরু করে আইনস্টাইন থেকে শুরু করে সবাই জ্ঞানচন্দ্র ঘোষকে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তার সে কাজের জন্য। সেই আবিষ্কার আমাদের হয়েছে 1918 সালে। 2 বছর পরে 1920 সালে বিজ্ঞানী মেঘনাথ সাহা তিনি আবিষ্কার করলেন তার তাপায়নন সূত্র, যার উপর এখন পৃথিবীতে জ্যোতির পদার্থবিদ্যা দাঁড়িয়ে আছে। যারা এই বিষয়ে নোবেল পুরস্কার পান তারা নোবেল পদক আনতে গিয়ে অনেকেই মেঘনাথ সাহার এই কাজের কথা বলে। এটি আরেকটি মৌলিক বিজ্ঞানের কাজ। আমরা দেখলাম ঠিক তার 4 বছর পরে 1924 সালে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবিস্মরণীয় আবিষ্কার। আজ যদি আপনারা জানতে চান যে আমাদের দেশে যে বড় মাপের বিজ্ঞানীরা এক সময় কাজ করেছেন তাদের মধ্যে কাকে আমরা শীর্ষস্থানে আসন দিতে পারি, আমরা ওই ধরনের শীর্ষস্থানে আসন বসাবার পক্ষপাতী নই বিজ্ঞানের লোকেরা, কিন্তু তবু প্রভাবের দিক থেকে বলা যেতে পারে সত্যেন্দ্রনাথ বসু এখন শীর্ষস্থানে রয়েছেন। কেননা পৃথিবীর 50% মৌল কণা, যাদের ইংরেজিতে আমরা বলি ফান্ডামেন্টাল পার্টিকেল, তাদের নাম বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নামে চিহ্নিত হয়েছে। সকলেই জানেন বোসন কণা। তার সেই বিখ্যাত কাজ 1924 সালের কাজ, সেই নিয়ে কিংবদন্তি কাহিনী আছে, ছোটরাও পড়ে ছোটবেলায়। আমার ছাত্র তরুণ বন্ধুরা যারা শুনছেন আমাকে তারাও নিশ্চয়ই জানে যে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তার কাছে গবেষণাপত্রটি পাঠিয়েছিলেন সত্যেন্দ্রনাথ, এবং আইনস্টাইন সেই কাজের গুরুত্ব বুঝেছিলেন এবং তিনি সেটি ছাপাবার ব্যবস্থা করেছিলেন। তার ঠিক 4 বছর পরে 1928 সালে সিভি রমনের ঐতিহাসিক কাজ, যেই কাজ নিয়ে আমরা কথা বলছি, যেই কাজকে ভিত্তি করে আমাদের জাতীয় বিজ্ঞান দিবস গড়ে উঠেছে। ফলে আমাদের দেশের বিজ্ঞান চর্চার ইতিহাসে যদি যাকে আমরা বলি মাইল ফলক যদি বলি আর কি, মাইলস্টোন আমরা ইংরেজিতে বলি, তাহলে এই কয়েকটি কাজের কথা আমাদের অবশ্যই বলতে হবে। এবং এই কাজগুলো মোটামুটি ভাবে কিন্তু 1 দশকের ভেতরকার কাজ। আপনারা দেখুন 1918 থেকে 1928 একটা কাজ। জগদীশচন্দ্র এবং প্রফুল্লচন্দ্র যেহেতু আমাদের দেশের প্রথম প্রজন্মের 2 বিজ্ঞানী যারা আধুনিক বিজ্ঞান গড়ে তুলেছেন, তারা কাজ করেছেন খানিকটা আগে। আমি তো জগদীশচন্দ্রের আবিষ্কারের কথা বললাম, প্রফুল্লচন্দ্রের আলোচনায় আমরা আজকে নাই বা গেলাম, যদিও তাকে বাদ দিয়ে আমাদের দেশের বিজ্ঞান চর্চা আলোচনাই হতে পারে না। কিন্তু মনে রাখতে হবে, খুব ছোট্ট করে মনে রাখতে গেলে, যে এরপরে আমার দেশে বিজ্ঞান তার ডালপালা বিস্তার করেছে, কিন্তু এইভাবেই বিজ্ঞানের প্রধান কাজ কটি একেবারে 1 দশকের মধ্যে এই বাংলার মাটিতে, এবং আশ্চর্য হচ্ছে সবকটাই বাংলার মাটিতে সংগঠিত হয়েছে। সেই কাজগুলো, সেই গবেষণাগুলো এখানে হয়েছে। এখন এইটা তো আমি সেই কাজকে কেন্দ্র করে সিভি রমনের কি প্রতিক্রিয়া ছিল, তিনি উপাচার্যকে কি বলেছিলেন, সেটা আমি আপনাদের বললাম, তারপরে একটু পেছনে চলে গেলাম। আরেকটি কথা সিভি রমন সম্পর্কে আমরা বলতে চাই, সেটা হচ্ছে এই যে তিনি যখন নোবেল পুরস্কার পেলেন, এটা একেবারে একটা অসম্ভব, মানে কি বলবো, হৃদয়কে আমাদের মথিত করে তোলে এই কাহিনীটা শুনলে। সেই জন্য আমি আপনাদের বলছি, তিনি নোবেল পুরস্কার আনতে গিয়েছেন, নোবেল পদক নিয়েছেন, এবং নোবেল পদক যখন তার হাতে এসেছে তার চোখে জল এসেছে। এখন এইটা আমরা তো আমাদের অভিজ্ঞতা থেকে জানি, মানুষ যেমন কষ্ট পেলে, দুঃখ পেলে, যন্ত্রণা পেলে তার চোখে জল আসে, মানুষ কাঁদে। অনেক সময় দেখবেন মানুষের যখন অতিরিক্ত আনন্দ হয় কোনো কিছু প্রাপ্তি, যেটা হয়তো তার প্রত্যাশারও বাইরে, তখনও কিন্তু তার চোখে জল আসে। আমি অনেক সময় ছোটদের কাছে বলি মজা করে যে দেখবে তোমরা বাড়িতে যখন কোনো ছেলে বা মেয়ে কয়েক বছর পরে আসে কোথাও থেকে, তখন মা কিন্তু প্রথমেই তাকে জড়িয়ে ধরে দেখবে মায়ের চোখে জল চলে আসে।
তো মা কি তার সন্তানকে বলতে চায় যে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদেয় হও? তা তো নয়। আসলে অতকাল পরে তিনি তার সন্তানকে দেখতে পেয়েছেন, স্পর্শ পেয়েছেন, ফলে তার এত আনন্দ হয় যে তার চোখে জল এসে যায়। তো যাই হোক, আমরা তো জানি না রমণের চোখে জল এসেছে কেন। এটাই মনে করা স্বাভাবিক যে তিনি আনন্দিত হয়েছেন। এখন তার সঙ্গে তার এক বন্ধু গিয়েছিলেন, তার নাম ছিল এস সত্যম। He was an outstanding photographer of our country. He was a good friend of C.V. Raman. তিনি গিয়েছিলেন তার সঙ্গে, ছবি টবিও তুলেছেন, একসঙ্গে থেকেছেন। রাত্রিরে যখন তার নৈশভোজে বসেছেন, তখন তার বন্ধু রমনকে জিজ্ঞেস করলেন যে তোমায় দেখলাম পদকটা যখন তুমি নিয়েছো তখন তোমার চোখে জল এসেছে। নিশ্চয়ই আমি বুঝতে পারছি কেন জল এসেছে, কারণ তোমার মানে সত্যিকারের একটা পৃথিবীর শীর্ষতম পুরস্কার পেয়েছো তুমি, তোমার তো আনন্দ হবেই। আমি আজকের আলোচনায় যে কথাটা আপনাদের কাছে বলতে চাইছি যে রমনের কি প্রতিক্রিয়া তিনি তার বন্ধুকে জানিয়েছিলেন। এই কথা বন্ধুর কাছে শুনে রমন প্রথমে খানিকটা গম্ভীর হয়ে যান এবং তারপর তার বন্ধুকে বলেন যে তুমি তো সম্ভবত জানো যে আমার সারা জীবনের যে গবেষণা, আমি যেসব কাজকর্ম করেছি তার মধ্যে একটা হচ্ছে আমি বর্ণ নিয়ে কাজ করেছি, রিসার্চ অন কালার। আরেকটা হচ্ছে আমি শব্দ নিয়ে কাজ করেছি, রিসার্চ অন সাউন্ড। কাজেই তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি যখন নোবেল পদক নিচ্ছিলাম তখন আমি যে দেশের নাগরিক তার পতাকা ধীরে ধীরে উপরে উঠছে এবং সেই দেশের জাতীয় সঙ্গীত তখন বাজানো হচ্ছে। আমরা তখন ব্রিটিশ ভারতের নাগরিক, কাজে ব্রিটিশ জাতীয় সঙ্গীত এবং ব্রিটিশ জাতীয় পতাকা সেদিন উত্তোলিত হয়েছে এবং ব্রিটিশ সঙ্গীত সেদিন বাজানো হয়েছে। রমন তার বন্ধুকে বললেন যে তুমি নিশ্চয়ই বুঝতে পারো যেহেতু আমার গবেষণার মূল কাজ বর্ণ এবং শব্দ, কাজে ওই জাতীয় পতাকার বর্ণ আমার পরিচিত এবং জাতীয় সঙ্গীতের শব্দও আমার পরিচিত। কিন্তু যেই মুহূর্তে আমার মনে হলো যে এই বর্ণ হচ্ছে ব্রিটিশ জাতীয় পতাকার বর্ণ এবং এই শব্দ হচ্ছে ব্রিটিশ জাতীয় সঙ্গীতের শব্দ, তখন একজন পরাধীন দেশের নেটিভ ভারতীয় হিসেবে আমি অশ্রুজল সংবরণ করতে পারিনি এবং সেই জন্য আমার সেদিন চোখে জল এসেছিল। আমি কথাটা বন্ধুদের কাছে এই জন্য বললাম, এটা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন যে একজন বড় মাপের বিজ্ঞানী তার ভেতরে যে জাতীয়তাবোধের ধারণা সেটা তখন কিভাবে কাজ করছিল, কিভাবে তাকে আন্দোলিত করছিল। আজকে আমাদের দেশে জাতীয়তাবোধের ধারণা নিয়ে নানা রকমের প্রতিযোগিতা, নানা রকমের বিকৃতি, নানা রকমের ঘটনা ঘটছে। সেসব আলোচনায় যাবার কথা নয় আজকে আমাদের, আমরা যাবও না, সেটা আমাদের জায়গা নয়। কিন্তু প্রকৃত জাতীয়তাবোধের ধারণা কাকে বলে তার একটা ছবি, অন্তত সামগ্রিক ছবি তো নিশ্চয়ই একজনের একটা আচরণ থেকে আমরা পাই না কখনো, কিন্তু একটা ছবি কিন্তু সেদিন রমনের উত্তরের ভেতর থেকে, যেটা তার বন্ধু এস সত্যমকে তিনি বলেছিলেন সেদিন, তার ভেতর থেকে বেরিয়ে আসছে। এবার আমরা বুঝতেই পারছেন, যেহেতু জাতীয় বিজ্ঞান দিবস এবং কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন আমাদের সিভি রমন, কাজে তাকে কেন্দ্র করে কয়েকটি কথা আমরা বললাম। হয়তো একটু বেশি আমাদের বলা হলো, কিন্তু তাতে খুব প্রাসঙ্গিকতা ক্ষুণ্ণ হয়েছে বলে আমরা নিশ্চয়ই কেউ মনে করব। এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, সেই দিকে আমরা বেশি দূর যাব না, যে আমরা যেমন জাতীয় বিজ্ঞান দিবস পালন করি 28শে ফেব্রুয়ারি, তেমনি পৃথিবীতে কিন্তু 10ই নভেম্বর বিশ্ব বিজ্ঞান দিবস পালিত হয়, ওয়ার্ল্ড সায়েন্স ডে। এটা তরুণ বন্ধুদের আমি বলবো, তোমরাও একটু মনে রাখতে। আমি তুমি করেই বলছি, রাগ করবে না নিশ্চয়ই, কারণ তোমাদের যিনি অধ্যক্ষ তার সঙ্গে আমি সমবয়সী, তিনি জানিয়েছেন, তিনি আমার অধিকার বিস্তৃত করে দিয়েছেন জন্মসাল উল্লেখ করে। সেই হিসেবে শিক্ষক হিসেবে বলো, অগ্রজ বন্ধু হিসেবে বলছি, এটা তোমরা মনে রাখতে পারো যে প্রতি বছর, বেশি দিন আগে নয়, 2002 সাল থেকে, আসলে 1999 সালে হাঙ্গেরির বুদাপেস্টে একটা বিজ্ঞানীদের সম্মেলন হয়েছিল
তাদের মনে হয়েছিল যে পৃথিবীটা একবিংশ শতাব্দীতে যেদিকে যাচ্ছে, বিজ্ঞানীদের দুটো বিষয়ে কথা বলা উচিত। আমি আগেই বলেছি এই বিষয়ে বিস্তারিত বলবো না। যে দুটো শব্দকে তারা নির্বাচন করেছিলেন, এটা মনে রাখতে হবে। সাধারণভাবে আমরা মনে করতে পারি এটা সমাজবিজ্ঞানীরা বলবেন, ঐতিহাসিকেরা বলবেন, রাজনীতিবিদেরা বলবেন, কিন্তু বিজ্ঞানীরা বলেছিলেন। কি বলেছিলেন? যে 10ই নভেম্বর পৃথিবীর সমস্ত দেশে বিশ্ব বিজ্ঞান দিবস পালিত হোক ফর পিস এন্ড ডেভেলপমেন্ট, ফর পিস এন্ড ডেভেলপমেন্ট, শান্তি এবং উন্নয়ন। মনে রাখবেন, বিজ্ঞানীরাও শান্তির কথা বলে, শান্তির কথা ভাবে, এবং বিজ্ঞানীরা তাদের কাজের মধ্য দিয়ে পৃথিবীর উন্নয়নের কথাই ভাবে। কেউ কেউ উল্টো পথে নিশ্চয়ই চলেন। যেমন মানুষদের তো সরাসরি দুটো ভাগেই আমরা বলতে পারি, কিছু মানুষ ধ্বংসের কাজে এগিয়ে যান, কিছু মানুষ সৃষ্টির কাজে এগিয়ে যান। বিজ্ঞানীদের মধ্যে ধ্বংসের কাজে যুক্ত থাকেন এরকম 2-4 জন আছেন, নেই যে তা নয়, এরকম দাবি করা যাবে না। কিন্তু সাধারণভাবে বিজ্ঞানী সমাজ সৃজনশীলতার কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে রাখেন। পরে আরো কতগুলো বিষয় যোগ হয়েছে, সবগুলোই সদর্থক বিষয়, কিন্তু সেগুলো আমরা আর এখন আলোচনা করছি না। শুধু বলে রাখছি যে জাতীয় বিজ্ঞান দিবসের পাশাপাশি 10ই নভেম্বর বিশ্ব বিজ্ঞান দিবসও পৃথিবীতে পালিত হয়। আমাদের দেশে এখনো খুব বেশি জনপ্রিয়তা অর্জন করেনি, কিন্তু ধীরে ধীরে বাড়ছে। যত সময় হচ্ছে আমরা দেখছি অনেক প্রতিষ্ঠান এই দিনটি পালন করছে। এখন আমি এবার যে কথাটা বন্ধুদের কাছে বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে যখন আমাদের এই জাতীয় বিজ্ঞান দিবসের কথায় যাব, তখন মানুষকে তো যেই সময়ে জাতীয় বিজ্ঞান দিবসের কথা আলোচনা করছি সেই সময়টাকে বুঝতে হবে। এবং যেহেতু এটি জাতীয় বিজ্ঞান দিবস, বিজ্ঞান চরিত্রে কখনো জাতীয় হয় না, এটা সকলেই জানেন। বিজ্ঞান চরিত্রে হচ্ছে আন্তর্জাতিক বা সর্বজনীন। আমরা নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র যখন পড়ি, আমরা নিশ্চয়ই ক্লাসরুমে গিয়ে বলি না যে ও বেটা ব্রিটিশ ছিল, কাজে 190 বছর ব্রিটিশরা আমাদের দখল করেছিল, ওকে একটু কম পড়তে হবে। যদি কোনো বিজ্ঞানের মাস্টারমশাই এরকম কথা বলেন, তাহলে তাকে মানসিক চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছে। কাজে বিজ্ঞানে ওই যে গোড়াতে আমি আলোচনা শুরু করেছিলাম যে কথাটা বলে, যে বিজ্ঞানে জাত পাত ধর্ম ইত্যাদি কখনো থাকে না। এবং একটা কথা শুধু বলি, যে যখন পৃথিবীতে প্রথম বিশ্ব বিজ্ঞান দিবস পালিত হচ্ছে, শুধু তরুণ বন্ধুদের খানিকটা বলতে পারেন একটু উস্কে দিতে চাইছি আমি, যদি তাদের মধ্যে যারা আগামী দিনে আগ্রহী হবেন তারা জেনে নেবেন। আমাদের নোবেল প্রাইজ কমিটি, যারা নোবেল পুরস্কার দেয়, তাদের তো অফিস আছে, জানেন, বড় অফিস, সারা বছর ধরে চলে, অনেক বিজ্ঞানী জড়িত আছে। তাদের একটা টুইটারে তারা একটা কথা লিখেছিলেন, শুধু তাই না, তারা বিশ্ব বিজ্ঞান দিবস পালন করতে গিয়ে তারা একটা ভিডিও ক্লিপ সেখানে দিয়েছিলেন। এবং এটা আমি 1 মিনিট সময় নিয়ে আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আমাদের দেশের প্রসঙ্গে চলে আসবো আমরা এরপর। সেই ভিডিও ক্লিপে সেই নোবেল কমিটি একজন বিজ্ঞানী এবং তার একটি বইয়ের কথা বিশেষভাবে বলেছিলেন। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে লাইনাস পাউলিং। পৃথিবীতে 4 জন বিজ্ঞানী এখন পর্যন্ত 2 বার করে নোবেল পুরস্কার পেয়েছেন। 850-র চেয়ে একটু বেশি মানুষ পৃথিবীতে নোবেল পুরস্কার পেয়েছেন 1901 সালের পর, কিন্তু 4 জন মাত্র বিজ্ঞানী, তারা সকলে বিজ্ঞানী, অন্য কোনো বিভাগের লোক নন, মানে শান্তি নন, সাহিত্য নন, অর্থনীতি নন, আমি সেই কথাটা বলতে চাইছি। সেই 4 জনের অন্যতম বিজ্ঞানী হচ্ছেন লাইনাস পাউলিং। মাদাম কুরি প্রথম বিজ্ঞানী যিনি 2 বার নোবেল পেয়েছেন। লাইনাস পাউলিং পেয়েছেন। জন বার্ডিন, যিনি প্রথমে ট্রানজিস্টর আবিষ্কার করেছেন, পরে আপনারা জানেন যে এই সুপার কুল ম্যাগনেটিজম যাকে আমরা বলি, সেই অতি পরিবাহিতা, সুপার কন্ডাক্টিভিটি, তা আবিষ্কার করেছেন। তিনি 2 বার নোবেল পুরস্কার পেয়েছেন, পদার্থবিজ্ঞানী। আর অল্প কিছুকাল 2013 সালে প্রয়াত হয়েছেন নোবেল 1918 সালে তার জন্ম ছিল, 95 বছর বয়সে প্রয়াত হয়েছেন ফ্রেডেরিক সেঙ্গার, আপনারা জানেন, যিনি প্রোটিনের কি করে অ্যামিনো অ্যাসিড পরপর সাজানো থাকে, প্রোটিনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স বের করে প্রথম নোবেল পুরস্কার পান। এবং তারপরে যে আমাদের নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিডের যে 4টি মশলা এটিজিসি যে আছে,
এরা কি করে পুতির মালার নানা রঙের পুতির মতো সাজানো আছে তার বিন্যাস বা সিকোয়েন্স, সেটা বের করে তিনি দ্বিতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই জন্যে তার যে আত্মজীবনী, তার কি শিরোনাম হতে পারে? একটাই শিরোনাম হতে পারে, সিকোয়েন্স, সিকোয়েন্স, সিকোয়েন্স। তিনি কেমব্রিজে অধ্যাপনা করতেন এবং তার আত্মজীবনীর নাম হচ্ছে আমি মাত্র যা আপনাদের কাছে বললাম। এখন এই চারজনের মধ্যে যে লাইনাস পাউলিং, তিনি চতুর্থ ব্যক্তিত্ব। প্রোটিনের যে গঠন আছে আপনারা জানেন, আলফা গঠন, বিটা গঠন এগুলো আছে। ওই আলফা গঠনের চেহারা চরিত্র আবিষ্কার করার ফলে লাইনাস পাউলিং প্রথম নোবেল পুরস্কার পেলেন। এবং সারা পৃথিবীতে যাতে পরমাণু অস্ত্র ব্যবহার না হয়, পরমাণু বোমা তৈরি না হয়, তার জন্য দেশের পর দেশ ঘুরেছেন, রাষ্ট্রসংঘে বক্তৃতা করেছেন রাষ্ট্রীয় নেতাদের সামনে। তিনি হচ্ছেন লাইনাস পাউলিং এবং তিনি একটি বিখ্যাত বই লিখেছেন, তার নাম নো মোর ওয়ার। আমি বিনীতভাবে আপনাদের বলতে পারি, আমি এই বইটি বহু বছর আগে বাংলায় অনুবাদ করেছি, যুদ্ধ চাই না আর। এই বইটি অনেকগুলি সংস্করণ প্রকাশিত হয়েছে, এখনো সম্ভবত পাওয়া যায়। কাজেই সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনাদের কাছে এই কথাটা পৌঁছে দিতে চাই, জাতীয় বিজ্ঞান দিবসে বা আন্তর্জাতিক বিজ্ঞান দিবসে আমাদের মননশীলতাটা কোথায় আমরা স্থাপন করব। আমাদের মননশীলতাটা আমরা স্থাপন করব মানুষের কল্যাণের জায়গায়, পৃথিবীর উন্নয়নের জায়গায়, পৃথিবীতে যাতে যুদ্ধের পরিবেশ না তৈরি ওঠে, ধ্বংসাত্মক পরিবেশ না তৈরি হয়। তার জন্য প্রথমবার যেবারই বিশ্ব বিজ্ঞান দিবস পালন করার সুযোগ এলো পৃথিবীতে, নোবেল কমিটির মতো কমিটি তারা লাইনাস পাউলিংকে সামনে এনে হাজির করেছিল আমাদের, এবং তার সেই বিখ্যাত বইয়ের কথা বলেছিল, তার দর্শন, জীবন দর্শনের কথা আমাদের কাছে বলেছিল। একই রকমের জীবন দর্শনে আমরা আগামী দিনে নিজেদের চলার পথ তৈরি করতে চাই, সেটাই আমি তরুণ বন্ধুদের কাছে বলতে চাইছি। এখন যেটা হচ্ছে সেটা হলো এই যে ছোট একটা জিনিস একটু আপনাদের পড়ে শোনাই, ছোট্ট ছোট্ট জিনিস। আমার কটা বাজে, আমি বেশিক্ষণ আর সময় নেব না। সেটা হচ্ছে, যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আমাদের দেশের প্রথম গবেষণা প্রতিষ্ঠান কোনটি, তাহলে সবাই আমরা জানি, আমরা বলি যে এশিয়াটিক সোসাইটি যদিও প্রথমে তৈরি হয়েছে, কিন্তু তার কথা তো আমরা বলি না। গবেষণা করার প্রশ্নে প্রথমে আমরা যার কথা বলি সেটা হচ্ছে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের তৈরি 1876 সালে, যাকে আমরা বলছি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। এখন এই যে প্রতিষ্ঠানটি যার কথা আমি বললাম আমাদের 210 নম্বর বউবাজার স্ট্রিটে তৈরি হয়েছিল, এবং সেখানে এখন আপনারা গেলে দেখবেন আমাদের যে গোয়েঙ্কা কলেজ, সরকারি কলেজ, সেখানে গোয়েঙ্কা কলেজ তৈরি হয়েছে। সেইখানে ডাক্তার মহেন্দ্রলাল এক কি বলবো, আজকে আলোচনা করার সুযোগ হবে না আমাদের, আমরা সেটা করতেও চাইছি না। সেখানে কি লড়াই করে তিনি তার বিজ্ঞান প্রতিষ্ঠান গোড়ার দিকে গড়েছেন, সে কাহিনী আমাদের বিস্মিত করে, দুঃখিত করে, অভিমানী করে, ক্ষুব্ধ করে, অনুপ্রাণিত করে। মানে সেটা আমি বলবো আমাদের বন্ধুরা, যেহেতু আমাদের দেশে প্রথম বিজ্ঞান প্রতিষ্ঠান, কখনো সময় সুযোগ করে তার জীবন কথা পড়ে নেবেন, তার ইতিহাস পড়ে নেবেন। রবীন্দ্রনাথ একটা শব্দ উচ্চারণ করতেন, তার শব্দটা হচ্ছে বিজ্ঞান সংস্কৃতি। বলতে পারেন আমি আজকের জাতীয় বিজ্ঞান দিবসে যে কথাটা আপনাদের কাছে নিবেদন করতে চাই, সেই নিবেদনটুকু আমি বলতে পারেন আমি এই জায়গা থেকে, এই মুহূর্ত থেকে আমি যাত্রা করতে চাইছি। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, একটা বৃহত্তর পরিসর, একটা বৃহত্তর পরিকাঠামো গড়বার চেষ্টা করলাম আপনাদের কাছে বিষয়ের উপলব্ধির জন্য। এবং অবশিষ্ট যে সময়টুকু আমি কথা বলবো, আমার দেশের ভেতরেই আমরা থাকবো। এবং যে কথাটা আমি গোড়ায় বলেছি যে 2021 সালে দাঁড়িয়ে জাতীয় বিজ্ঞান দিবসে একজন ভারতীয় নাগরিক হিসেবে কি অনুভূতি এবং কি উপলব্ধি, একজন বিজ্ঞানের ছাত্র, একজন বিজ্ঞানের গবেষক, একজন বিজ্ঞানের প্রচারক, বিজ্ঞান যেভাবেই চর্চা করুন না কেন কিভাবে আপনাকে করতে হবে, সেই নিয়ে দু চারটি কথা বলে আমার আলোচনা শেষ করব।
বুঝতেই পারছেন মহেন্দ্রলাল যখন তার বিজ্ঞান গবেষণাগার করতে চাইছেন, তিনি কিন্তু তার সঙ্গে খুব বেশি মানুষকে পাননি। কেন পাননি? কারণ ওই রবীন্দ্রনাথের ভাষায় বলি, রবীন্দ্রনাথ বলতেন যে দেশের মাটিতে বিজ্ঞান সংস্কৃতি গড়ে তুলতে হবে। কথাটা খেয়াল করবেন। আমরা সাধারণভাবে বিজ্ঞানকে একটা আলাদা শব্দ মনে করি, সংস্কৃতিকে একটা আলাদা শব্দ মনে করি। রবীন্দ্রনাথ বলতেন সমাজ যা ধারণ করে আছে তাই সংস্কৃতি। সংস্কৃতিটা হচ্ছে একটা ফুলের মতো, আর সমস্ত সৃজনশীল শাখাগুলো হচ্ছে ফুলের এক একটা পাপড়ির মতো। কাজে বিজ্ঞান হচ্ছে সংস্কৃতির একটা পাপড়ি, নাট্য সাহিত্য একটা পাপড়ি, কাব্য সাহিত্য একটা পাপড়ি, কারিগরি সাহিত্য একটা পাপড়ি, শিল্প সাহিত্য একটা পাপড়ি, ইত্যাদি ইত্যাদি। যত রকমের সৃজনশীল জগৎ আছে সব মিলে সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে একটা সমগ্রের ধারণা, আর এই যে বিজ্ঞান, শিল্প ইত্যাদি কথা আমরা বলছি, এগুলো হচ্ছে এক একটা ছোট ছোট বিভাগের ধারণা, খণ্ডিত ধারণা, যেগুলোর একত্রীকরণে সংস্কৃতি একটা দেশে, একটা সমাজে কোনো একটা বিশেষ সময়ে গড়ে ওঠে। রবীন্দ্রনাথ এই কথা বলতেন, এবং আপনারা যদি আমার অভিমত চান তাহলে আমি রবীন্দ্রনাথের পক্ষেই দাঁড়িয়ে তাকে সমর্থন করেই কথাটা আপনাদের কাছে নিবেদন করছি। এখন মহেন্দ্রলাল যখন তৈরি করতে চাইছেন সেই বিজ্ঞান গবেষণাগার, তার একটা দুঃখ, সেই জন্য তিনি কি বলছেন শুনুন। আমি একটু আপনাদের পড়ে শোনাই, ছোট্ট ছোট্ট 15-20 সেকেন্ড 25 সেকেন্ড করে সময় লাগবে এক একটা। ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলছেন, বর্তমানে আমাদের দেশের লোকজনদের ভেতর বৈজ্ঞানিক সংস্কৃতির একটা দুঃখজনক অভাব দেখা যায়। এই অভাব স্কুলের পঠন পাঠনে দূর হবার নয়। খেয়াল করবেন কথাটা, আমি কিন্তু ছাত্রদের কাছে এই উদ্ধৃতিটা পেশ করছি। এই অভাব স্কুলের পঠন পাঠনে দূর হবার নয়, যত ভালোভাবেই সরকার সেখানে পড়াবার ব্যবস্থা করুক না কেন, বিজ্ঞানী হতে চাইলে একটা বিষয় নিয়ে লেগে থাকতে হবে, সে বিষয়ে নিয়ত পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। এর ফলে সে যে জ্ঞানের অধিকারী হবে, তাতে বুঝতে পারবে, এবারের লাইনটা খেয়াল করবেন, তাতে বুঝতে পারবে সেই জ্ঞানের অসঙ্গতি বা ত্রুটি কোথায়। তখনই সে বুঝবে কেমন করে নতুন গবেষণার দ্বারা সে নিজেকে ও তার বিজ্ঞানকে আরো বিকশিত করতে পারবে। কথাটা খেয়াল করুন, মহেন্দ্রলাল বলছেন যে একজন বিজ্ঞানী কিন্তু সবসময় বুঝতে পারে তার ত্রুটি এবং সীমাবদ্ধতার কথা। আমরা সেই জন্য পৃথিবীতে বিজ্ঞানের ইতিহাসে দেখছি শীর্ষস্থানীয় বিজ্ঞানীরাও একটা দশকের পরে তার কোনো গবেষণায় ভুল সত্য রচিত হলে তিনি মানুষের কাছে গিয়ে স্বীকার করেছেন। এই তালিকায় মাদাম কুরি আছেন, এই তালিকায় বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন আছেন, এই তালিকায় কিছুকাল আগে প্রয়াত আমাদের সকলের অনুপ্রেরণার চরিত্র বিজ্ঞানী স্টিফেন হকিং আছেন। এবং আপনারা দেখবেন আমরা যখন বিজ্ঞান পড়ি তখন দেখবেন আমাদের নানা রকম সূত্র পড়তে গেলে অ্যাজাম্পশন নিতে হয়। এই যে আমরা ধরুন কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পড়ি, যারা আমাকে শুনছেন ছাত্র বন্ধুদের বলছি, সকলেই এটা বুঝতে পারবেন বলে বলছি, পিভি ইকুয়াল টু 1/3 mc স্কয়ার। এখন সেটা করতে গিয়ে আমরা কি করছি, আমরা একটা গ্যাসকে আদর্শ গ্যাস হিসেবে বিবেচনা করছি। আমরা ধরে নিচ্ছি যে একটা গ্যাস মলিকুল হচ্ছে একেবারে স্থিতিস্থাপক, দেয়ালে ধাক্কা মারবে কিছু হবে না, তাদের নিজেদের ভেতর কোনো টানাটানি নেই, মানে একটা গ্যাসের অণু আরেকটা গ্যাসের অণুকে আকর্ষণ করবে না, বিকর্ষণও করবে না, একেবারে উদাসীন। উদাসীন কি করে থাকে? একটা সমাজে কেউ বাস করবে, সে কি করে উদাসীন থাকে? কিন্তু আমরা বলেছি, বিজ্ঞানীরা বলেছেন যে আমরা যদি এই সাধারণভাবে আমাদের আলোচনাটা শুরু না করি তাহলে প্রকৃত সত্যে ধীরে ধীরে পৌঁছতে পারবো না। তার জন্য প্রথমে আমরা পি ইকুয়াল টু 1/3 mc স্কয়ার করলাম, তার থেকে আদর্শ গ্যাসের সূত্র প্রমাণ করলাম, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আমাদের সেই ডাল্টনের সূত্র। তারপরে আমরা আদর্শ থেকে বাস্তবের দিকে হাঁটলাম কিভাবে, ভ্যান ডার ওয়ালসের আমরা গ্যাস সমীকরণ সূত্র পড়লাম, আমরা দুটো সংকেত নিলাম এ এবং বি, আমরা বললাম যে না, আয়তনকে গ্রাহ্য করতে হবে, গ্যাসের আয়তন কিছুই নেই বলেছি আমরা, কিন্তু না আয়তন আছে। আমরা বলেছি গ্যাস আকর্ষণ বিকর্ষণ কিছুই করে না, আমরা বলেছি না, আকর্ষণ বিকর্ষণ আছে। কাজে ধীরে ধীরে আমরা একটা বাস্তবতার দিকে যাচ্ছি। এই যে দুর্বলতার জায়গাগুলো, সীমাবদ্ধের জায়গাগুলো, স্বীকৃতির জায়গাগুলো, মনে রাখবেন ইংরেজিতে আমরা ছোট্ট করে বলতে পারি কালচার অফ কনফেশন। কালচার অফ কনফেশন,
এইটা যদি কোনো বিজ্ঞানী না থাকে তিনি কখনো প্রকৃত বিজ্ঞানী হতে পারেন না। ভুল স্বীকার করবার যে তার যে সাহসিকতা, তার যে দৃঢ়তা, তার যে ঔদার্য, সেটা একজন বিজ্ঞানীর থাকতে হবে। এবং সেই কথাটাই আমাদের দেশে যিনি প্রথম গবেষণাগার তৈরি করেছিলেন সেই মহেন্দ্রলাল বলেছিলেন। রবীন্দ্রনাথ তখন একটি লেখায় বলেছিলেন যে কেউ যদি মনে করেন যে কতগুলো দালান বাড়ি, কতগুলো টাকা পয়সার যন্ত্রপাতি থাকলেই বিজ্ঞান আপনা আপনি বাড়তে থাকবে, তাহলে তিনি ভুল করছেন। কথাটা খেয়াল করবেন রবীন্দ্রনাথ কি বলছেন। আমরা যারা বিজ্ঞান চর্চা করি, আমরা সাধারণত গবেষণা করতে গেলে এই তিনটে জিনিসই চাই। আপনারা যারা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, আপনারা যখন অধ্যক্ষ মশাইয়ের কাছে যান, প্রধানত এইসব দাবি নিয়েও তো যান। এগুলো আমাদের প্রধান দাবি থাকে, একটু জায়গা দিন, একটু টাকা পয়সা দিন, একটু যন্ত্রপাতি যাতে কিনতে পারি, একটু সহায়তা করুন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন যে এইগুলো দিতে পারেন, তাতে হয়তো গবেষণায় চার দেয়ালের মধ্যে হয়তো দু চারটি গবেষণাপত্র তৈরি হতে পারে, কিন্তু প্রকৃত প্রস্তাবে তার ভেতর থেকে বিজ্ঞান সংস্কৃতি গড়ে উঠবে না। বিজ্ঞান সংস্কৃতিটা একটা সামাজিক উপলব্ধি, যেটা সমাজের ভেতর থেকে গড়ে তুলতে হবে, এবং সেই জন্যই তো বিজ্ঞান জনপ্রিয়তার প্রয়োজনীয়তা আছে। মনে রাখবেন, বিজ্ঞান জনপ্রিয়করণ মানে কিন্তু জনপ্রিয় বিজ্ঞান নয়, কথাটা খেয়াল রাখবেন। জনপ্রিয় বিজ্ঞান বলে কিছু হয় না, যেমন জাতীয় বিজ্ঞান বলে কিছু হয় না। জাতীয় বিজ্ঞান দিবস হতে পারে, কিন্তু কেউ যদি জাতীয় বিজ্ঞানের কথা বলেন, তাহলে আমরা বিজ্ঞানের ছাত্র হিসেবে তার বিরোধিতা করি। এবং দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আলোচনার শেষ জায়গায় এসে আমরা সেই কথাটা বলতে চাইবো যে সেই জায়গাটাকেই যেন এখন বারবার গুরুত্ব দেওয়ার একটা চেষ্টা বা উদ্যোগ চলছে, যেই বিষয়ে আমাদের এই সময়ে জাতীয় দিবস পালন করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, রবীন্দ্রনাথ তো এইভাবে বলে মহেন্দ্রলালকে জবাব দিলেন। কিন্তু মহেন্দ্রলাল যখন 1904 সালে মারা গেলেন, আমি আগে আপনাদের বলেছি, তখন রবীন্দ্রনাথ উত্তরে বলেছিলেন একটি লেখায়, আমি আর তার সংকেত ইত্যাদি সময় লাগবে বলে যাচ্ছি না, রবীন্দ্রনাথের লেখা থেকে পড়ে শোনাই। তিনি বলছিলেন যে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা, মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স, তার বাংলা হচ্ছে এই, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা আমাদের সকলের। ইহা যদি সমস্ত আয়োজন উপকরণ লইয়া নিষ্ফল হইয়া পড়িয়া থাকে, তবে সেজন্য আমরা প্রত্যেকেই দায়ী। রবীন্দ্রনাথ প্রত্যেককে দায়ী করেছেন। মহেন্দ্রলালের এই প্রতিষ্ঠানে যদি মানুষ না এগিয়ে আসে, তাহলে তার অপরাধ আমাদের সকলে। ইহাকে কাজে লাগাইবার কর্তা যেমন আমরা সকলেই, কোনো ব্যক্তি বিশেষ নহি। কাজেই বুঝতেই পারছেন, রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে একজন মানুষ এই পরাধীন দেশে নেটিভ ছাত্রদের দিয়ে মৌলবিজ্ঞানের গবেষণা করবার জন্য প্রতিষ্ঠান করেছেন, লড়াই করেছেন, হাত পেতে টাকা চেয়েছেন, কেউ কেউ দিয়েছেন, বেশিরভাগ দেননি। আজকে তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তাকে রক্ষা করবার দায়িত্ব আমাদের প্রত্যেকের প্রতিটি মানুষের। এই কথা রবীন্দ্রনাথ আমাদের বাঙালি সমাজের কাছে তিনি নিবেদন করলেন। এখন আমি আর দু একটি কথা বলে আপনাদের কাছে বিদায় নিতে চাই। আমি গোড়াতে বলেছি আপনাদের কাছে যে আমাদের দেশের বিজ্ঞানের ইতিহাস যদি আলোচনা করতে হয়, তাহলে শুরু করতে হয় আধুনিক ভারতের কথা বলছি, আমি প্রাচীন ভারতের দিকে যাচ্ছি না। তাহলে আমাদের বলতে হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং জগদীশচন্দ্র বসুর কথা। তার আগে অবশ্য প্রমথনাথ বসু ছিলেন, যিনি আমাদের যে জামশেদপুর টাটা কারখানা হয়েছে, যেখানে প্রমথনাথ বসু একজন বিখ্যাত ভূতত্ত্ববিদ ছিলেন। তার জন্ম 1855 সালে, তার 3 বছর পরে জগদীশচন্দ্র বসু 1858 সালে, এবং তার 3 বছর পরে আচার্য প্রফুল্লচন্দ্র, নীলরতন সরকার, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, রবীন্দ্রনাথ তো বটেই, সব 1861 সালে, এই সময় তাদের জন্ম হয়েছে। জগদীশচন্দ্র বিজ্ঞান কংগ্রেসে বক্তৃতা করেছেন, আমি বিধানচন্দ্র রায়ের কথা বলেছি, তিনি অনেকটা পরে 1957 সালে। কিন্তু জগদীশচন্দ্র 1927 সালে লাহোরের বিজ্ঞান কংগ্রেসে বক্তৃতা করেন, তখন তো দেশ ভাগ হয়নি। 1920 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি নাগপুরের বিজ্ঞান কংগ্রেসে বক্তৃতা করেন, নাগপুর বিজ্ঞান কংগ্রেস। আমি জগদীশচন্দ্র যে বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হিসেবে বক্তৃতা করেছিলেন, মনে রাখবেন তিনি আমাদের দেশে আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠাতা একজন।
দুজনকে আমরা প্রতিষ্ঠাতা বলি, জগদীশচন্দ্র এবং প্রফুল্লচন্দ্র, তিনি তাদের একজন। তিনি একটা দীর্ঘ বক্তৃতা করেছেন, সেই বক্তৃতা পাওয়া যায়, আপনারা যারা আগ্রহী পড়ে দেখবেন। তিনি নিজের কাজকর্ম নিয়ে বলেছেন, আর কতগুলো সাধারণ কথা বলেছেন। সেই জায়গা থেকে ইংরেজিতে বক্তৃতা করেছেন, আমি আমার একটি লেখায় বাংলায় অনুবাদ করেছি। আমি সেই বক্তৃতা থেকে ছোট্ট একটু জায়গা আপনাদের পড়ে শোনাই, শুনুন। জগদীশচন্দ্র বলছেন, কোন বিশেষ জাতির উপর জ্ঞানের অগ্রগতি নির্ভর করছে এমন মূর্খ অভিভাষণের চেয়ে বড় অসত্য আর কিছু হতে পারে না। কি বলছেন জগদীশচন্দ্র? আমি আবার বলছি, কোন জাতি যদি মনে করে যে জ্ঞানের যে অগ্রগতি হয়েছে কোন একটা বিশেষ বিষয়ে, তার জন্য সমগ্র অবদান এবং কৃতিত্ব হচ্ছে ওই জাতির, আর কারো নয়, তাহলে এর চেয়ে বড় অসত্য উচ্চারণ আর কিছু হতে পারে না। তারপরে কি বলছেন? সমগ্র জগৎ পরস্পর নির্ভরশীল, যুগ থেকে যুগান্তরে নিরবচ্ছিন্ন চিন্তার স্রোতধারা মানব জাতির সর্বজনীন ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। তাহলে জগদীশচন্দ্র যেটা বলতে চেয়েছেন, কে গান বাজাচ্ছেন? বন্ধ করতে হবে তো। চন্দন বলে নাম দেখছি, জানি না উনি কিনা। যাই হোক, আপনারা অপরাধীদের চিহ্নিত করবেন পরে। তো যেটা আমি বলতে চাইছি যে জগদীশচন্দ্র এই যে কথাটা বললেন আমাদের কাছে, কে তিনি? আমাদের দেশে বিজ্ঞানের প্রতিষ্ঠাতা, সারা পৃথিবী তাকে বিজ্ঞানী হিসেবে চেনে, সম্ভ্রম করে। তাকে ইউরোপের বিজ্ঞানীরা বলতেন ডারউইন অফ বটানি, চার্লস ডারউইনের সঙ্গে তার তুলনা হতো। তিনি কি বলছেন আমাদের? আজ থেকে 100 বছর আগে, 1920 সালে, 1927 সালে, 100 বছর কাছাকাছি, তিনি বলছেন যে কেউ যদি মনে করে বিজ্ঞানের কোনো একটা জিনিস একটা জাতি সব তৈরি করে ফেলেছে, তাহলে ভুল ভাবছেন। পৃথিবীর নানা জাতি, নানা সভ্যতা, তাদের পারস্পরিক আদান প্রদানের ভেতর দিয়ে বিজ্ঞানের সত্য গড়ে ওঠে। আপনারা অনেকে ভাবতে চাইতে পারেন আমি কথাটা কেন বলছি। আমি একটা উদাহরণ দেব আপনাদের কাছে, দিয়ে আমার আলোচনা শেষ করব। এই উদাহরণটি খুব বেশি আলোচিত হয় না, কম আলোচিত হয়, কিন্তু যেহেতু আমি আজকে একটি সারস্বত প্রতিষ্ঠানের জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আলোচনা করছি, কাজেই আমি স্বল্প আলোচিত কিন্তু চিন্তা ভাবনায় সমৃদ্ধ একটি উদাহরণ আপনাদের কাছে পেশ করব। উদাহরণ মানে গল্প কথা নয়, একেবারে সত্য ঘটনা। তারপরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাইব। কিছুকাল আগে আমরা হঠাৎ করে দেখলাম যে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন, তাদের মধ্যে যিনি মানব সম্পদ দপ্তর দেখেন, তার যিনি রাষ্ট্রমন্ত্রী, এখন অবশ্য আপনারা জানেন যে নয়া শিক্ষানীতিতে মানব সম্পদ উঠে গেছে, সেখানে শিক্ষা যোগ হয়েছে, শিক্ষামন্ত্রী। তো যাই হোক, সে ভিন্ন কথা। সেখানে আমরা দেখলাম তিনি হঠাৎ করে সাংবাদিকদের বলছেন যে আমরা ছোটবেলায় যে পিথাগোরাসের উপপাদ্য পড়েছি, কি পড়েছি আমরা মনে করে দেখুন। একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজের বর্গ বাকি দুই বাহুর বর্গের যোগফলের সমান। ধরুন একটা বাহু 3, একটা বাহু 4, তাহলে 3 গুণ 3 9, বর্গ হলো 9। আরেকটা বাহু 4, 4 গুণ 4 16, এই যোগ করলে 25, 25-এর বর্গমূল করলে 5, কাজে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে 3 4 5 এই তিনটে সংখ্যাকে আমরা একসঙ্গে রাখতে পারি এবং 3 4 5 একক নিয়ে আমরা একটা অতিভুজ অঙ্কন করতে পারি। ওই ভদ্রলোক বললেন সাংবাদিকদের যে এটা কেন পিথাগোরাসের উপপাদ্য বলা হবে, এটা হচ্ছে আমাদের দেশে আবিষ্কার হয়েছে, কাজে আমরা এখন থেকে তাকে ব্রহ্মগুপ্তের উপপাদ্য বলবো, পিথাগোরাসের উপপাদ্য বলবো না। ব্রহ্মগুপ্ত আপনারা জানেন আমাদের প্রাচীন ভারতের একজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন এবং সত্যি বড় মাপের বিজ্ঞানী, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি। এবার হলো কি জানেন, কিছু সাংবাদিক তো থাকেন যে তারা অন্তর্তদন্ত খুব সততার সঙ্গে করতে চান, মানে বাজার মাত করতে চান না। বেশিরভাগই বাজার মাত করার কাণ্ডে সব লিপ্ত আছেন, কিন্তু 2-4 জন একটু আলাদা থাকেন। তাদের মধ্যে কেউ কেউ একজন মানুষের কাছে গেলেন। কে তিনি জানেন? তার নাম হচ্ছে মঞ্জুল ভার্গব।
আমি নিশ্চিত যে আমাকে যারা শুনছেন, বিশেষ করে গণিত শাস্ত্রের লোকেরা তার নাম জানেন। অল্প কিছুদিন আগে তিনি বিদেশে আছেন। তিনি স্ট্যানফোর্ডে পড়ান, এমআইটিতে, হার্ভার্ডে ক্লাস নেন, কানাডাতে থাকেন। তিনি হচ্ছেন একজন বিশিষ্ট গণিতজ্ঞ, এবং গণিতে তো কোনো নোবেল পুরস্কার নেই, তার নোবেল পুরস্কারের মানের সঙ্গে যেটা তুলনা করা হয় সেটি হচ্ছে ফিল্ডস মেডেল। আপনারা জানেন ফিল্ডস পদক। তো তিনি, মঞ্জুল ভার্গব, কয়েক বছর আগে ফিল্ডস মেডেল পেয়েছেন। এবং বুঝতেই পারেন যে মানুষটি হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ডে পড়ান, কাজেই আপনারা তার স্বীকৃতি কেমন অনুমান করতে পারেন। তার সঙ্গে তিনি ফিল্ডস পদক পেয়েছেন। নামটা শুনে বুঝছেন ভারতীয়র সঙ্গে তার যোগাযোগ আছে। তার বাবা মা এই দেশে জন্মেছেন, তিনি অবশ্য বিদেশেই জন্মেছেন। এই গণিতজ্ঞের কাছে সাংবাদিকেরা গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে, আচ্ছা, ভারতে এরকম কেউ কেউ দাবি করতে চাইছে পিথাগোরাসের উপপাদ্যকে ব্রহ্মগুপ্তের উপপাদ্য বলতে হবে, আপনার কি মত? বুঝতে পারছেন ভারতীয় রক্ত তার শরীরে বইছে। যদি সত্যি হতো তিনি তো বলবেনই, কেন বলবেন না? আর বিজ্ঞানী রক্ত বইছে কি বইছে না তো বড় কথা নয়, যদি সত্য হবে সেটা নিশ্চয়ই তিনি স্বীকার করবেন। তিনি যেটা উত্তর দিয়েছিলেন আপনারা শুনুন। তিনি বললেন যে, দেখুন, তার 3টে ভাগ আছে। এই যে 3, 4, 5 আমি আপনাদের বললাম না, এইগুলোকে বলা হয় ত্রয়ী সংখ্যা, একসঙ্গে আছে, ট্রায়াডস। এরকম অনেক 3, 4, 5-এর মতো আপনারা বাড়িতে দেখবেন, এরকম অনেক আপনি ত্রয়ী সংখ্যা বানাতে পারবেন। এই কাজটুকু পিথাগোরাস কিন্তু ছোটবেলা থেকে যখন বড় হয়েছেন তিনি করেছেন। তারপরে আমাদের দেশের সভ্যতায় ব্রহ্মগুপ্ত যখন যাগযজ্ঞ ইত্যাদি হতো বৈদিক সভ্যতায়, তখন নানা রকম মাপ ইত্যাদি আপনারা জানেন, যজ্ঞের এসব থাকে। ব্রহ্মগুপ্ত সেখানে অনেকগুলো মৌল এরকম ছক কেটেছেন, ওই যে সেই ত্রয়ী সংখ্যা তার ধারণা মাথায় রেখে। কিন্তু শুধু এইটুকু করলেই তো সত্য নির্মিত হয় না, তার তো প্রমাণ লাগবে। উদাহরণ দিলেই তো কোনো কিছু সংজ্ঞায়িত হচ্ছে না। আমি যদি বলি জলচর প্রাণী কাকে বলে, আপনি মাছ লিখলে আপনাকে কি আমি নম্বর দেবো না তো? আপনাকে লিখতে হবে যে প্রাণী জলে বাস করে তাকে জলচর প্রাণী বলে। মাছ লিখলে পাবেন না নম্বর। কাজী মঞ্জুল ভার্গব বললেন, কিন্তু এই যে দুটো দেশের ভেতরে এই দুটো কাজ হয়েছে, এই সূত্রের, এই উপপাদ্যের প্রমাণ যারা দিয়েছেন সে হচ্ছে তিনি একজন চীন দেশের গণিতজ্ঞ। মঞ্জুল ভার্গব সেই গণিতজ্ঞের নামও বলেছেন, কোন বইয়ে লেখা আছে সে বইয়ের কথাও বলেছেন। ফলে বুঝতেই পারছেন জগদীশচন্দ্র বসু আজ থেকে 100 বছর আগে যে সত্য উচ্চারণ করেছিলেন, যে বিজ্ঞানের সত্য প্রতিষ্ঠা করতে গেলে কেউ একক দাবিদার হতে পারে না। পৃথিবীর সভ্যতা এবং সংস্কৃতির সংমিশ্রণের ফলে, ক্রমান্বয়ে সংমিশ্রণের ফলে নতুন নতুন সত্য নির্মিত হচ্ছে, আবার পরিবর্তিত হচ্ছে, বিবর্তিত হচ্ছে। সেই সত্যেরই একটা উচ্চারণ, একটা দৃষ্টান্ত আমরা মঞ্জুল ভার্গবের কাছে খুঁজে পেলাম। কাজে আমি আপনাদের কাছে, বিশেষ করে তরুণ বন্ধুদের কাছে নিবেদন করব যে, আজকে কোনো উদ্ভাবনা প্রতিষ্ঠার জন্য যে উগ্র আক্রমণ তৈরি হচ্ছে দেশের মাটিতে, কোনো কিছু বললেই বলা হচ্ছে ভারতেই তো এককালে সেই জিনিস আবিষ্কার হয়েছে। আপনি স্ট্রিং থিওরি নিয়ে কাজ করবেন, পুষ্প ভার্গব লিখেছেন একটি লেখায়, যিনি হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার এন্ড মলিকুলার বায়োলজির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। আপনি স্ট্রিং থিওরি বলবেন ভারতে আবিষ্কার হয়েছে, আপনি আপেক্ষিকতা তত্ত্ব বলবেন ভারতে আবিষ্কার হয়েছে। কেউ এই কথা উচ্চারণ করবেন স্টিফেন হকিং যে কাজ করেছেন তার চেয়ে উৎকর্ষ কাজ নাকি ভারতে হয়েছে। যখন বলা হয়েছে দেখান কোথায় লেখা আছে, তখন তিনি আর দেখাতে পাচ্ছেন। কাজে এই যে দায়িত্বহীন একটা উগ্র সাংস্কৃতিক বাতাবরণ তৈরির আয়োজন চলেছে, রবীন্দ্রনাথের প্রত্যাশিত বিজ্ঞান সংস্কৃতিকে ক্ষীণ থেকে ক্ষীণতর করবার জন্য, জাতীয় বিজ্ঞান দিবসে যদি আমার প্রতিটি তরুণ ছাত্র বন্ধু এবং আমার সহকর্মীরা তাকে উৎপাটন করবার জন্য সামান্য যেটুকু সময় ব্যয় করতে পারেন সেই ব্যয় করেন, তাহলে আগামী প্রজন্মের কাছে আজকে জাতীয় বিজ্ঞান দিবসে দাঁড়িয়ে বলতে পারি, একটা সুখের এবং স্বপ্নের ভারত তাদের হাতে তুলে দিয়ে যেতে পারবে। আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের গভীরভাবে কৃতজ্ঞতা জানাই, এবং মাননীয় অধ্যক্ষের আমন্ত্রণ আমি মাথা নিচু করে গ্রহণ করছি। কোনো একদিন আমার আগ্রহ থাকবে আপনাদের সেই শিক্ষা প্রাঙ্গণ পরিদর্শন করবার। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ শ্যামলদা। আপনারা শুনলেন কি ভালো একটি বক্তৃতা, খুবই মনোজ্ঞ।
বিজ্ঞানী হলেই বিজ্ঞান মনস্ক যেমন হয় না, ঠিক তেমনি বিজ্ঞানকে পপুলার করা মানে পপুলার সায়েন্স নয়, বা মানে জনগণের বিজ্ঞান নয়। বিজ্ঞানকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এবং আপনারা জানেন যে আমরা করোনার ক্ষেত্রে আমরা যে ভূমিকা আমাদের কলেজ থেকে নিয়েছিলাম, আমরা মানুষকে সচেতন করার কাজে আমরা বেরিয়েছিলাম। ঠিক সেইভাবেই আমাদের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ, আমরা অলরেডি এই বিষয় নিয়ে নানা রকম ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা কিন্তু বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে ব্যবহার করে স্থানীয় মানুষ এবং ছাত্রছাত্রীর মধ্যে আমরা কিন্তু এই শুধুমাত্র বিজ্ঞানের ফর্মুলা নয়, তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করবারও আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। কারণ আমরা চাই একটি কুসংস্কার মুক্ত সমাজ। এবং মনে রাখবেন, উনি বারবার যেটা বললেন যে বিজ্ঞান যুদ্ধের জন্য নয়, এবং বিজ্ঞানের কিন্তু কোনো দেশ হয় না। 1990 সাল থেকে আমি শ্যামলদার সঙ্গে যুক্ত। সুতরাং আমি জানি যে কিভাবে ওনারা মানুষের মধ্যে এই বিজ্ঞান সচেতনতা তৈরির কাজ করেন। আমিও যার একজন অংশীদার। ধন্যবাদ শ্যামলদা। আমি এখন আমাদের স্যার ডক্টর পীযূষ পাল রায়কে সভাপতি সংক্ষিপ্ত ভাষণ দিয়ে আমি তাকে অনুরোধ করব অনুষ্ঠান শেষ ঘোষণা করবার জন্য। আমি সত্যি করে বলছি, আমি আজকে অভিভূত হয়ে গেছি। ওনার যে বিজ্ঞানের যে ভাবনা, বিজ্ঞান সচেতনতা এত প্রাঞ্জল ভাষায় এবং এত সুন্দর এবং এত পরিষ্কার ভাবে বলতে পেরেছেন উনি, বলেন, সেটা দেখে এবং শুনে আমি সত্যি খুব অবাক হয়ে গেছি, হতবাক হয়ে গেছি। যে উনি শুরু করলেন যে আপনার এই বোসন পার্টিকেলস, যেটা প্রফেসর সত্যেন বোসের থেকে শুরু করে, এবং শেষ করলেন যে জনপ্রিয় বিজ্ঞান এবং জাতীয় বিজ্ঞান বলে কিছু হয় না। বিজ্ঞানের কোনো জাত নেই, বিজ্ঞান সবার জন্য, এবং বিজ্ঞান হলো ইট ইজ ফর সোসাইটি। তো সেই জন্য আজকের যে টপিক যেটা উনি শুরু করেছিলেন, সায়েন্স, সায়েন্টিস্ট অ্যান্ড সোসাইটি, সেটার যথোপযুক্ত উনি আমাদেরকে সবাইকে খুব প্রাঞ্জল ভাষায় বুঝিয়েছেন। এবং সমস্ত দেশের বিজ্ঞানকে নিয়ে যেভাবে উনি বললেন, আমি এরকম এত ভালো বক্তৃতা বিজ্ঞান নিয়ে এবং আমাদের বাংলা ভাষাতে আমি আগে শুনিনি। আমি প্রফেসর শ্যামল চক্রবর্তীকে আমার নমস্কার জানাচ্ছি, এবং ওনাকে আমি অনুরোধ করব যে আপনি আবার আমাদের মধ্যে অবশ্যই আসবেন, এবং আপনাকে আরো কিছু টাইম আমাদেরকে দিতে হবে, আরো কিছু ভালো বক্তৃতা শোনাতে হবে এই বিজ্ঞান সচেতনতা সবার মধ্যে বাড়ানোর জন্য। আমি স্যার, আপনি আবার আসবেন আমাদের এখানে, আমাদের সকলের মধ্যে, এবং আমরা আপনাকে ডাকবো। এবং আমি আশা করি আপনার পদধূলি পড়লে এবং ছাত্রদের সাথে আপনার আলোচনা হলে পরে ছাত্রদের মধ্যে বিজ্ঞান সচেতনতা অনেক বৃদ্ধি পাবে। নমস্কার, ভালো থাকবেন সবাইকে সবাই। ধন্যবাদ। পদধূলি বলবেন না, সান্নিধ্য বলুন। হ্যাঁ, সান্নিধ্যই বলুন, পদধূলি হ্যাঁ, বলুন। ঠিক আছে, ঠিক আছে। আপনি 150টার ওপরে এই বিজ্ঞানের ওপরে বই লিখেছেন, এটা একটা হ্যাঁ, মানে অমিতাভ একটু ছোট করেছে আমাকে। বইয়ের সংখ্যা এখন 170-এর উপরে। 170। যাই হোক, এটা মজা করে বলছি আর কি। না না, ঠিক আছে। আমি অমিতাভ না, ঘোষ, সেইটা না, বই সংখ্যাটা বড় কথা নয় তো, সেটা কি? সেটা ঠিক। আমি অমিতাভ ঘোষকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি এত সুন্দর একটা অনুষ্ঠান সঞ্চালন করলেন। আমি আমাদের সমস্ত ফ্যাকাল্টি এবং ছাত্র বন্ধুদেরও তাদের উপস্থিতির জন্য ধন্যবাদ দিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, এবং স্যারের বক্তৃতা আপনাদের একদম অন্তরে প্রবেশ করেছে, এটাই আমার এক্সপেকটেশন। ধন্যবাদ। অভিজিৎ বাবু শেষ করে দিন। তাহলে আজকের আমরা প্রোগ্রামকে এখানে সমাপ্তি ঘোষণা করতে পারি। আজকের প্রোগ্রাম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।